নমস্কার। যারা ফায়ার সার্ভিসে কর্মরত আছেন তাদের অনেকের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন আছে, ক্ষোভ আছে, মান অভিমান আছে। যেহেতু তারা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে কাজ করেন, তারা মানুষের কাছে দায়বদ্ধ, মানুষের জন্য তারা দায়বদ্ধ, মানুষের কাজে তারা ব্রত। সেদিক থেকে তারা নিরলসভাবে তাদের কাজ করে যান। কর্মী সংকট আছে, তারপরও তা বোঝার কোনো উপায় নেই, অন্তত তাদের নিরলস প্রচেষ্টায়। আগরতলা থেকে ধর্মনগর, সাব্রুম থেকে কাঞ্চনপুর, কমলপুর সহ গোটা রাজ্যে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, তারা হয়তো এই সময়ের মধ্যে আমার কথাগুলো যদি শুনে থাকেন, তারাও বলবেন যে হ্যাঁ, রেশন মানি নিয়ে প্রশ্ন আছে। তারা বলবেন যে পোশাক মানি নিয়ে সেখানে প্রশ্ন আছে। আবার তারা বলবেন ডাক্তার মানিক সাহা, গোটা টিম, রাজ্য মন্ত্রিসভা কয়েকদিন আগে যে সুন্দর ঘোষণা দিয়েছিলেন অন্যান্যদের জন্য, টিএসআর পুলিশের জন্য, সেদিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য, ফায়ারম্যানদের জন্য সেই সুসংবাদ দেওয়া হলেও তারা সেইভাবে সুযোগটুকু পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন। যদিও তাদের বিষয়টি হয়তো আলোচনার মধ্যে আছে, তার পাশাপাশি তাদের বিষয়টি হয়তো বিবেচনার মধ্যে আছে, কয়েকদিনের মধ্যে ঘোষণা হতেও পারে, আবার নাইবা হতে পারে। আমরা আজ এই বিষয়টি উত্থাপন করলাম এই কারণে, আপনাদের প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব এই কারণে যে ধর্মনগরে 24 ঘন্টা আগে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটি আপনার মতন করে অনেককেই বলা যেতে পারে অনেককে সেখানে প্রশ্ন করতে বাধ্য করেছে। আমি এই কারণে বলছি যে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তার আগে প্রতিবাদী কলমের সংবাদ দেখেছেন, PB24 সংবাদ দেখেছেন। আমার মনে হলো যে এমন একটি বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলা দরকার, আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করা দরকার। যে দৃশ্যটা দেখছেন সেখানে দেখছেন যে ফায়ার সার্ভিসের তরফে সেখানে রাস্তায় জল দেওয়া হচ্ছে। সাধারণত যে কাজগুলো বিভিন্ন নগর সংস্থা বা পুর সংস্থা সেগুলো করে থাকে, তাহলে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কি কাজ এভাবে রাস্তায় জল দেওয়া? এই প্রশ্ন থাকতেই পারে। এবং ধর্মনগরে যখন এই কাজটুকু করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সেখানে তারা 5 জন আছেন এবং 5 জনেই এই কাজের ভিতরে ব্যস্ত হয়ে পড়েছেন, তখন একটি দুর্ঘটনা ঘটেছিল। এবং সেই দুর্ঘটনা ঘটা রোগীর পরিজনরা যখন ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে ফোন করেছিলেন, তখন এই ফোনটুকু রিসিভ করার মতন কেউ সেখানে ছিলেন না। পরবর্তী সময় সেই কর্মীরা ছুটে আসেন ফায়ার সার্ভিসে, সেখানে আকুতি বিনতি করতে থাকেন, তাদের বক্তব্য তুলে ধরেন। তারপর যদিও সেই আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে সেই ফায়ার সার্ভিসের কর্মীরা, আমি শুরুতেই বলছিলাম যে তারা তাদের কর্তব্যে অবিচল, তারা তাদের ব্রতে অবিচল, ঠিক তার জন্য তারা সেই কাজটুকু করে হাসপাতালে পৌঁছে দিয়েছেন। তাদের কর্মী সংকট রয়েছে এবং তারা যে কাজটুকু করার কথা, অর্থাৎ তারা ইমার্জেন্সি সার্ভিসের কাজ করবেন, তাদের দিয়ে সেখানে রাস্তায় জল দেওয়া হচ্ছে, সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমরা এই জায়গা থেকে আপনাদের প্রত্যেককে নিয়ে কথাগুলো বলছি। আর একটা দৃশ্য আপনারা দেখছেন, সবকটি দৃশ্য বলতে পারেন এই দৃশ্যটা অনেক আগে। সেখানে বেকাররা যারা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হিসাবে নিয়োগের জন্য, চালক এবং ফায়ারম্যান হিসাবে নিয়োগের জন্য আবেদন করেছিলেন, তারাই বারবার আসছেন দপ্তরের প্রধান কার্যালয়ে, তারা এসে তাদের বক্তব্যের কথা তুলে ধরছেন। এবং এই বক্তব্যের কথা তুলে ধরতে গিয়ে তারা যে কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, সেই বিষয়ের মধ্যে অবশ্যই রয়েছে তাদের নিয়োগের বিষয়টি। যেখানে তারা নিয়োগের কথা বলছেন সেখানে কর্মী সংকটের বিষয়টি সামনে এসছে। যেখানে তার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কাজের কথা বলা হচ্ছে, তখন তাদেরকে দিয়ে রাস্তায় জল ছিটানো হচ্ছে। এই যে কয়েকটি বিষয় সামনে এসছে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমাদের কথা, আপনাদের প্রত্যেকের মতামত আমরা জানবো। অবশ্যই আপনারা কথা বলবেন, মন খুলে কথা বলবেন, আপনাদের মনের ভাবনা এই আয়োজনে প্রকাশ করবেন। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ নমস্কার স্যার, আমি ফায়ার সার্ভিসের একটা ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। বিগত 3 বছর যাবত আমাদের ফায়ার সার্ভিসের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল 2022-এ, যে রিক্রুটমেন্টে নেওয়ার পরে আমাদের রিটার্ন এক্সাম হয়েছিল 2023-এ। সেই রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত লিখিত পরীক্ষা পর্যন্ত স্থগিত। আমাদের ফিজিক্যাল শারীরিক পরীক্ষা হলো, রিটার্ন পরীক্ষা হলো, কিন্তু আমাদের সরকার কোনো দিকে আমাদের বেকারদের দিকে দেখছে না। আমরা বারবার সরকারের দ্বারস্থ হয়েছি এবং বিভিন্নভাবে আমরা সরকারের কাছে গিয়েছি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারের সাথে যখন আমরা দেখা করতে যাই, আমাদেরকে পুলিশ উঠিয়ে নিয়ে চলে যায়। আমরা যখন ডাইরেক্টরের সাথে দেখা করতে যাই, ডাইরেক্টর আমাদের সাথে দেখা করে না। তাহলে আমরা ত্রিপুরার বেকাররা কোথায় যাব? আমরা এত কিছু করে, এত পড়ালেখা করে আমরা একটা টিকতে হয়, ইন্টারভিউতে সিলেক্ট হই, তারপর যখন চাকরির
সময় আসে তখন আর কোনো চাকরির খবর নেই। আমরা যখন ভোটের সময় আসে সবাইকে আমাদের ভোট দিতে হয়, আমরা দিই, নাগরিকের ভোটের অধিকার আছে, সার্বজনীন অধিকার সবাই দিই, কিন্তু যখন চাকরির সময় আসে তখন পুলিশ আমাদের পিটিয়ে নিয়ে চলে যায়। তাহলে কিসের ত্রিপুরা রাজ্য, কিসের সরকার? আমাদের যদি বেকারদের দিকে যদি না দেখা হয়, আমাদের যদি বেকারদের যদি কোনো শৃঙ্খল ভাবে কোনো কিছু যদি আমাদের বেকারদের না করা হয়, তাহলে আমরা বেকাররা কি করব? সরকার তাহলে আমাদের কোনো কিছুতেই সরকার আমাদের দেখছে না। পুলিশ নিয়ে গেল কিছুদিন আগে, তাও অনেক আন্দোলনের পর। আমরা ফায়ার সার্ভিস বিগত 3 বছরের মধ্যে আমরা আন্দোলন করিনি বললেও আমরা 7 থেকে 8 বার আন্দোলন করেছি। সিএম স্যার কখনো আমাদের ব্যাপারটা নিয়ে বলেনি যে ফায়ার সার্ভিস দেবে বা চলছে প্রসেস, কোনো কিছু বলছে না। আমরা এখন বেকাররা কি করব? আমরা সবাই হতাশাগ্রস্ত হয়ে আমরা এই দরবারে ও দরবারে ঘুরছি শুধু, কিন্তু আমাদের ফল রেজাল্ট 0ই আসছে, কিছু আমাদের নেই। তাহলে আমরা বেকাররা কি করব? হ্যালো, আমরা কয়েকটি বিষয়ের মাঝে অবশ্যই ধর্মনগরের সেই কথাটুকু তুলে ধরলাম, কারণ আপনাদের কাছে যখন আমরা বিষয়টি উত্থাপন করেছি তখন বোধহয় এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সাধারণ মানুষের কাছেও প্রশ্ন উঠতে পারে। আমরা একবার ধর্মনগরের বিষয়টা সম্পর্কে একবার কথা শুনি, তাদের সংশ্লিষ্টদের বক্তব্য শুনি। একটু আগে একটা অ্যাক্সিডেন্টের কল হয়, তখন আমি এখানে আসলাম, আসার পর দেখলাম যে স্টাফ কেউ নেই। এটা কি কারণটা? আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আমার মর্নিং ডিউটি, তো আমি যখন মর্নিং ডিউটিতে আইলাম, সেটা দেখলাম এখানে কেউ নাই। একটা গাড়ি পৌরসভার কাজে তারা গেছে, ইন্ডিমেন্ট টাইমে একটা কল আইছে। কল হওয়াতে আপনার কোয়ার্টারবাসী 1-2 জন মিল্লা তারা কলে গেছে। এমনি আপনাদের স্টাফ কয়জন আছে? এমনিতে স্টাফ তো সম্ভবত নাইটে 3 জন বা 4 জন। হ্যাঁ, স্টাফ খুবই কম। মানে যে আপনাদের মানে যতটুকু প্রয়োজন এতটুকু নাই। এবং আজকে এখানে, কালকে এখানে প্রোগ্রাম কন্টিনিউ চলছে। আমাদের এই এমনিতে তো আপনারা সবাই জানেন আমাদের যে কর্মস্বল্পতা মানে এত কম লোক, মাত্র 4 জন ফায়ারম্যানকে নিয়ে আমরা ডিউটি করি। তো ওই জায়গার মধ্যে আজকে আমাদের ওসি অর্ডার দিয়েছেন আমাদেরকে রাস্তা ধুলাই করার জন্য। তো আমরা গাড়ি নিয়ে লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে আমরা তো স্যার প্রায় 3-4 বছর আমরা ডেপুটেশন দিয়ে আসছি, বাট আমরা তো ওখানে স্যার কোনো আপডেট আইছে না। আমরা যতবারই স্যার গেছি স্যার ডিজন অফিসে ওইচডি স্যার দেখা করছি, কতবারই কথা কইছি, বাট আমরা কয় যে ডিসেম্বর ভিতরে আমরা যে কোনো আপডেট দিব, বাট ডিসেম্বর আগে তখনও কোনো আপডেট কিছু নাই। আমরা প্রায় জুন মাসের 10 তারিখ থেকে ডেপুটেশন দেওয়া শুরু করছি, বাট আমরা স্যার এটা বুঝতেছি না যে আমরা লোক কেলিগে হইতেছে 249 জন পোস্ট খালি। স্যার আমরা এটা কেলিগে হইতেছে না, কোন কারণে হইতেছে না? আমরা যতবার ডেপুটেশন দিই ততবারই আমরা খালি একটা আশা দেওয়া বয়ে রাখে যে আমরা এটা হইবো, কাল করবো, পরশু হইবো, এতদিনে সিগনেচার করে আইবো, হিট হয়ে আইবো। খালি স্যার আমরা খালি এই জিনিসটি খালি শুনতেছি, আমরা এক্সাম কবে হইব? তো সেম অবস্থা হয় আর কি। তারা বাড়িতে এক্সাম দিচ্ছে, আমরা তো এক্সাম হইতেছে না। ফিজিক্যাল প্রায় 2 বছর খারাপ হইতো, 2.5 বছর হয়ে যাবো। আমরা এক্সামের কোনো কোনো পথেই করতেছে না। ওখানে স্যার আমরা আবার যাবো ডিসেম্বরের 13 তারিখে আবার ডেপুটেশন দেবো, শান্তিপূর্ণ হবে দেওয়া যাক। এটাও স্যার একটু থ্যাংক ইউ। আমরা আরেকবার শুনি ধর্মনগরের সে ফায়ারম্যানরা বা ফায়ার সার্ভিসের কর্মীরা, ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মীদের কি বক্তব্য আমরা একবার শুনবো। আমরা গাড়ি নিয়ে গেছি, আমরা রাস্তা ধোয়ার জন্য রাস্তার মধ্যে জল মারা হচ্ছে। ইন্ডিমেন্ট টাইম দেখেন আমাদের ওখানে কল এসছে। তো অ্যাকর্ডিংলি আমরা কিন্তু পাবলিক সার্ভিসটা আমরা দিতে পারিনি। আমরা ওখান থেকে এলাম, তার স্টাফ নেই। আমরা দেখুন 2 জনই আছি, এই 2 জনে গিয়ে আমরা কলে অ্যাটেন্ড করা লাগে। যে জায়গার মধ্যে মোটামুটি 6 জন লোক কলে অ্যাটেন্ড করার কথা, ওই জায়গার মধ্যে আমরা মাত্র 2 জন। এই 2 জন একটা পেশেন্টকে করা, মানে কেতারটা ধরতেই তো 4 জন লোক লাগবে। তো এটার জন্য আমরা দেখুন একমাত্র পাবলিকের জন্য আমরা পাবলিক সার্ভিস, কারণ পাবলিক আমাদের সাথে জড়িত আছেন, ওদেরকে আমি যদি একজনও ডিউটি থাকতাম তারপরেও কিন্তু আমি এই কলটার মধ্যে অ্যাটেন্ড করতাম, কারণ আমাদেরকে পাবলিককে বাঁচাতে হবে, পাবলিকের সহযোগিতায় আমাদেরকে পাবলিকের পাশে দাঁড়াতে হবে, এটাই সবচেয়ে বড় জিনিস। কিন্তু আজকে যেভাবে আমরা কষ্ট করছি আর কি, এটা একমাত্র এই ধর্মনগরের জনসাধারণ বলতে পারবে। তারপর ইদানিংকালে আমাদের এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের উপর একটা অনৈতিকতা, একটা চালাচ্ছেন। দেখেন সবকিছু পাওয়ার বেলায় পুলিশ
এবং টিএসআরদেরকে দেওয়া হচ্ছে। আমাদেরকে কোনো কিছু রেশন মানি বাড়িয়েছে, আমাদের না। কিন্তু টিএসআর জন্মের আগে থেকে আমরা রেশন মানি পেয়ে আসছি এবং কিট অ্যালাউন্স পেয়ে আসছি। কিটের পরিমাণ টিএসআর থেকে অনেক বেশি কিট, আমাদের অনেক বেশি কিট। ওই জায়গাতে আমাদের নাকি খালি আগুন নিবানোর কাজ। আজকে দেখুন, আমরা খালি আগুন না, জ্বলে পড়ে গেলে আমাদের বাড়িতে বানর ঢুকে গেছে, নমস্কার, কে আমাদেরকে বলছেন? যেতে হয়। বাড়িতে পেঁচা ঢুকে গেছে, আমাদের যেতে হয়। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আপনার ইয়েতে দেখলাম ফায়ার সার্ভিস রাস্তাতে জল দিচ্ছে। ফায়ার সার্ভিস কি রাস্তাতে জল দিচ্ছে, তার কি ফায়ার সার্ভিস এটা কি ডাইরেক্ট নিজে দিচ্ছেন নাকি এলাকা দমনগর বিধায়ক নিয়ে? ফায়ার সার্ভিস কি রাস্তার জল দেওয়ার দায়িত্ব নাকি আগুন নেভানো বা কোনো দুর্ঘটনার দায়িত্ব? ফায়ার সার্ভিস রাস্তায় কেন জল দেবে? এই হচ্ছে আমার প্রশ্ন। এবং সেখানকার কর্মীদের যে বক্তব্য, সেই কর্মীদের বক্তব্য স্পষ্ট যে সেখানে কর্মী সংকট রয়েছে, মান অভিমান, আমি শুরুতেই বলছিলাম, খুব অনেক কিছু আছে তাদের। আমরা আরেকবার শুনি তাদের বক্তব্য। পেঁচা ঢুকে গেছে, আমাদের যেতে হয়। গরু একটা পড়ে গেছে, এটাতে যেতে হয়। তারপর দেখুন, এই যে অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, সাইক্লোন, ভূমিকম্প, এর মধ্যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, আমরা একবারে প্রতিনিয়ত কিভাবে পরিশ্রম করে কিভাবে কাজ করে যাচ্ছি আমরা। এই যে শীতের সময় আগুনের ভিতরে ঘন্টা 2 ঘন্টা ভিজে কাজ করি। আমাদের ডেলি যদি মনে করেন 5টা কল হয়, ফায়ার কল, 5বার আমাদেরকে স্নান করতে হয়, 5টা ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেই পরিমাণ টিএসআর এত ড্রেস লাগে না তো। ওরা একটা ড্রেস পরে 4 দিন 5 দিন কাটাতে হয়, ওরা পারবে। কিন্তু আমাদের ডেলি 4টা-5টা ড্রেস করতে হয়। আমাদের কিটের পরিমাণ বেশি, কিন্তু আমাদের কিট বাড়ানো হয়নি। আমাদের নাকি কিট লাগবে না। তো এটাই আমাদের এখন যে পেশেন্টের সাথে যে একজন যে পাবলিক আসলে, সে কে? বাধ্যতামূলক উনি ওখানে ছিলেন, স্পটের মধ্যে ছিলেন। তো ওনাকে বললাম, একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের তো দেখেন কি অবস্থা। ওরা আমাদেরকে হেল্প করে, সমস্ত পাবলিক জনসাধারণ ওরা আমাদের পাশে আছে বলেই আমরা 1জন লোক 2জন লোক গিয়ে আমরা পাবলিকের সহযোগিতায় আমরা কাজ করতে পারছি। আর পেশেন্টটা কি হয়েছিল? পেশেন্টটা হঠাৎ করে ওই মাথা ঘুরে মাটিতে পড়ে ওনার মাথাটা কিছু অংশ ফেটে গেছে। ওনার নাম এখনো জানা যায়নি, কারণ উনি একটু আনকনসিয়াস পজিশনে আছেন। হ্যাঁ, ওই ওনাকে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি, ওনার চিকিৎসা চলছে। এটা কি স্টেশনের প্ল্যাটফর্ম হয়েছে না রেল লাইন? না, রেল লাইনের মধ্যে না, ওই প্ল্যাটফর্মের বাইরে। এটাই দুঃখজনক ব্যাপার। আমাদের সবচেয়ে বড় দুঃখজনক, আমাদের কাজ করতে কোনো আপত্তি নেই। আমরা দিন রাত্র 24 ঘন্টা, আমাদের 24+7 আমরা ডিউটি করি, মানে 24 ঘন্টা থেকে বেশি ডিউটি করি। কিন্তু আমাদের এই জিনিসটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা পেয়ে আসছি অনেক দিন ধরে, আমাদের টিএসআর জন্ম থেকে আমরা পেয়ে আসছি এই রেশন মানি, কিট অ্যালাউন্স। কিন্তু জানি না কি কারণে আমাদেরকে এইভাবে পেটে লাথি মারা হলো। এটাই দুঃখজনক ব্যাপার। আপনারা শুনলেন, আপনাদের কাছে আমরা সরাসরি কয়েকটি বক্তব্য যেমন তুলে ধরি, তার পাশাপাশি এই বিষয়টিও আমরা উত্থাপন করেছি এবং আপনাদের প্রত্যেকের কাছে যে কয়েকটি কথা আমরা প্রতিদিন তুলে ধরি, সেদিক থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের কি বক্তব্য, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি আপনাদের। আপনারা অনেকেই জানেন যে এই সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন বা তারা যারা ফায়ারম্যানরা আছেন, তারা রেশন মানি পান 800 টাকা এবং 800 টাকা পান পুলিশ টিএসআর যারা আগে পেতেন 1000 টাকা, এখন তা পান 2000 টাকা। এবং যারা পোশাক মানি পান এই সময়ের মধ্যে ফায়ারম্যান যারা আছেন তারা পান 8500 টাকা, যারা সাব অফিসার আছেন বা অফিসার লেভেলে যারা আছেন তারা পান 10,000 টাকা। বর্তমানে পুলিশ কনস্টেবল তারা 9500 টাকা, টিএসআর এই সময় পর্যন্ত 12,000 টাকা পোশাক মানি পাচ্ছেন। বাকি সব ক্ষেত্রে যা কিছু হয় সরকারের সার্ভিস রুল মেনে সবকিছুই করা হচ্ছে। আপাতত এই কয়েকটি বিষয় বোধ হয় খুব আলোচনার মধ্যে রয়েছে। আমরা আপনাদের প্রত্যেকের কাছে যে বিষয়গুলো উত্থাপন করি, সে কর্মীদের কথা বলি, সংকটের কথা বলি, নিয়োগের বিষয় বলি, সেদিক থেকে বোধ হয় এই কথাগুলো আপনারা শুনলেন। আপনাদের কাছে শুধু আমরা বিষয়টি উত্থাপন করেছি। আপনারা একদিকে দেখছেন সেখানে কর্মী সংকটের কথা, একদিকে আর্থিক বঞ্চনা, অর্থাৎ একটি মহলকে খুশি করা হচ্ছে, অপর মহল সেখানে বঞ্চিত হতে পারে, সরকারের তরফে যুক্তি থাকতে পারে, মন্ত্রী
সুশান্ত চৌধুরী মহাকরণে বসে যখন সাংবাদিক সম্মেলন করেছেন, তিনিও বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। তার অনুভূতি অবশ্যই সকলকে দেওয়ার মতন মানসিকতা, সেদিক থেকে তার মন্ত্রিসভার কি সিদ্ধান্ত, টিম মানিক সাহার কি সিদ্ধান্ত, সেটা অবশ্যই আমরা পরবর্তী সময় জানবো। কিন্তু তার আগে আমরা বলছি, ধর্মনগর থেকে যে কয়েকটি বিষয় উঠে আসছে, ধর্মনগর থেকে যে কয়েকটি কথা উঠে আসছে ফায়ারম্যান, ফায়ার সার্ভিসের কর্মরতদের ক্ষেত্রে, সেদিক থেকে তাদের কিন্তু এই কাজ নয়। আমি আরেকবার বলি, তাদের কাজ অন্তত এইভাবে রাস্তা জল দেওয়া নয়, সেটা প্রত্যেকে মানবেন, প্রত্যেকে স্বীকার করবেন। কিন্তু তাদের দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে, কারা করানো হচ্ছে, সেটা অন্তত আমরা জানি না। আমরা এতটুকু বলি যে তারা যে সেবায় আছেন, যে গুরুত্বপূর্ণ কাজে আছেন, সেই গুরুত্বপূর্ণ কাজ করানোর দায়িত্ব অবশ্যই দপ্তরে। সেদিক থেকে দপ্তর কর্মী সংকট দূরীকরণে যে কাজগুলো করবে, এই বিষয়গুলোই হচ্ছে আলোচনার মূল বিষয়বস্তু। আপনারা অনেকে আমাদের সঙ্গে কথা বলতে চান, অনেকে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে চান। ফায়ারম্যান যারা আছেন, ফায়ার সার্ভিসে যারা নিয়োগ হতে চান, তারা হয়তো সেদিক থেকে কথাগুলো বলতে চান। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রত্যেকের কাছে যেমন আলোচনা করি, প্রত্যেকের কাছে যেমন বিষয়গুলো উত্থাপন করি, তার পাশাপাশি বোধহয় কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন, বিশেষ করে যারা ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য যারা বলছেন, বিভিন্ন সময় যারা বেকারদের কথা বলেন, তাদের খানিকটা দৃশ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তারা দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করতে আসেন, কর্তৃপক্ষের সঙ্গে কথা করতে আসেন, তারপর তারা যে কথাবার্তা বলেন, সেই কথাবার্তা বলার পর তারা কতটা সন্তুষ্ট হন, তাদের বিষয়টি কি পর্যায়ে আছে, সেটি বোধহয় সময় বলবে। যতটুকু খবর আপনারা প্রত্যেকে জানেন যে এই সময়ের ক্ষেত্রে তাদের নিয়োগের বিষয়টি নিয়ে দপ্তরের তরফে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, স্পষ্ট করে কোনো কিছুই জানানো হয়নি। স্বাভাবিক কারণে যারা ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের আশায় আছেন, তারা তাদের মান অভিমানের কথা বরাবরই বলেন। আমরা নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, বলছি স্যার, বর্তমানে এমন অবস্থা, শুধু ফায়ার সার্ভিস না, যে কোনো ডিপার্টমেন্টে আন্দোলন ছাড়া চাকরি হচ্ছে না। সবকিছুতে আন্দোলন করতে হয়। ট্যাট বলুন, জিআরবিটি বলুন, ফায়ার সার্ভিস বলুন, ত্রিপুরা পুলিশ বলুন, জেল পুলিশ বলুন, সবগুলা। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান গভর্নমেন্টে ভ্যাকেন্সি ক্রিয়েট করার ক্ষেত্রে এক নাম্বার, কিন্তু ওইটাকে জয়নিং দেওয়ার বেলা কিছুই না। আমি একজন ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট, জেল পুলিশের ক্যান্ডিডেট, ক্যাটের ক্যান্ডিডেট বলতে পারেন, আমি সবগুলো। কিন্তু দেখা যাচ্ছে বারংবার আমরা আন্দোলন করতে যাচ্ছি, কিন্তু ফলপ্রসূ এখন অব্দি আমরা কিছু পাইনি। 2022-এর ফায়ার সার্ভিস এখন 2024 শেষের পথে, এখনো কোনো রেজাল্ট আপডেট করা হয়নি। কি বলবো, ফায়ার সার্ভিস দিয়ে রাস্তা জল দেওয়া হচ্ছে, এগুলো কি ফায়ার সার্ভিসের কাজ? কর্মী স্বল্পতা, শুধু ফায়ার সার্ভিস না, সব ডিপার্টমেন্টে কর্মী স্বল্পতা। কি করছে সরকার, সেটাই আমার প্রশ্ন। নমস্কার, কে বলছেন? একটু আগে একটা অ্যাক্সিডেন্টে কল হয়, তখন আমি এখানে আসলাম, আসার পর দেখলাম যে স্টাফ কেউ নেই। এটা কি কারণটা? আচ্ছা, আমি আমার মর্নিং ডিউটি, তো আমি যখন মর্নিং ডিউটিতে আইলাম, সেটা দেখলাম এখানে কেউ নাই। একটা গাড়ি পৌরসভার কাজে তারা গেছে, ইন্ডিমেন্ট টাইমে একটা কল আইছে। কল হওয়াতে আপনার কোয়ার্টারবাসী 1-2 জন মিললে তারা কলে গেছে। এমনি আপনাদের স্টাফ কয়জন আছে? এমনিতে স্টাফ তো সম্ভবত নাইটে 3 জন বা 4 জন। হ্যাঁ, স্টাফ খুবই কম। মানে যে আপনাদের মানে যতটুকু প্রয়োজন এতটুকু নাই। এবং আজকে এখানে, কালকে এখানে প্রোগ্রাম কন্টিনিউ চলছে। আমাদের এই এমনিতে তো আপনারা সবাই জানেন আমাদের যে কর্মী স্বল্পতা মানে এত কম লোক, মাত্র 4 জন ফায়ারম্যানকে নিয়ে আমরা ডিউটি করি। তো ওই জায়গার মধ্যে আজকে আমাদের ওসি সাহেব অর্ডার দিয়েছেন আমাদেরকে রাস্তা ধুলাই করার জন্য। তো আমরা গাড়ি নিয়ে গেছি, আমরা রাস্তা ধোয়ার জন্য, রাস্তার মধ্যে জল মারা হচ্ছে। ইন টাইম দেখেন আমাদের ওখানে কল এসছে। তো অ্যাকর্ডিংলি আমরা কিন্তু পাবলিক সার্ভিসটা আমরা দিতে পারিনি। আমরা ওখান থেকে এলাম, তার স্টাফ নেই। আমরা দেখুন 2 জনই আছি, এই 2 জনে গিয়ে আমরা কলে অ্যাটেন্ড করা লাগে। যে জায়গার মধ্যে মোটামুটি 6 জন লোক কলে অ্যাটেন্ড করার কথা, ওই জায়গার মধ্যে আমরা মাত্র 2 জন। 2 জন একটা পেশেন্টকে করা, মানে কেতারটা ধরতেই তো 4 জন লোক লাগবে। তো এটার জন্য আমরা দেখুন একমাত্র
পাবলিকের জন্য আমরা পাবলিক সার্ভিস, কারণ পাবলিক আমাদের সাথে জড়িত আছেন, ওদেরকে আমি যদি একজনও ডিউটি থাকতাম তারপরেও কিন্তু আমি এই কলটার মধ্যে অ্যাটেন্ড করতাম, কারণ আমাদেরকে পাবলিককে বাঁচাতে হবে, পাবলিকের সহযোগিতায় আমাদেরকে পাবলিকের পাশে দাঁড়াতে হবে, এটাই সবচেয়ে বড় জিনিস। কিন্তু আজকে যেভাবে আমরা কষ্ট করছি আর কি, এটা একমাত্র এই ধর্মনগরের জনসাধারণ বলতে পারবে। তারপর ইদানিংকালে আমাদের এই ফায়ার সার্ভিস নমস্কার, কে ডিপার্টমেন্টের বলছেন? উপর স্যার একটা ফায়ার সার্ভিসের লাইভ চলছে, এটাতে একটু কথা বলতে হবে। আপনি আছেন লাইভে, আপনি কথা বলুন। স্যার আমি ফায়ার সার্ভিস স্টাফে, আমরা বলতে হবে না, আপনি কথা বলুন। কিন্তু আমরা তার সুধান্ত স্যারদের কয়েকদিন আগে কথা বললো, এই আমরা শুধু ফায়ার করে যাইতাম। হ্যালো, আপনার কথা বলুন, আপনার কথা শোনা যাচ্ছে। সুশান্ত স্যার বললো আমরা শুধু ফায়ার করে যেতাম, আমরা কোনো কাজ নাই, অন্য কোনো কাজ নাই, শুধু ফায়ার করে। কিন্তু এখন তো আমরা এক্সিডেন্টে দেখাচ্ছি সব কলে, এই যে আজকে মনে করা রাস্তার জলের দেওয়ার কাজে গেছে, সবকিছু বন্যা, কারেন্টের, ভূমিকম্প, সব কাজে যাইতেছি। কিন্তু এখন কি আমরা ওই কলে যাইতাম না? আপনারা মতামতটা জানতাম, দশের মতামত জানতাম। আপনার কথা শোনার জন্য এই অনুষ্ঠানে আমি বসেছি, আপনাকে কোনোভাবে উপদেশ দেওয়ার জন্য নয়। আপনারা মন খুলে কথা বলুন, আপনাদের বিষয় উত্থাপন করুন। স্যার বুঝি না। আমরা এতটুকু বলি, এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের প্রত্যেকের কথা বলা অনুষ্ঠান, কোনোভাবে কোনো সাজেশন দেওয়ার জন্য নয়। এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রত্যেকের কথা শুনি, যে বিষয়গুলো আমরা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা যে কাজগুলো করছেন, সেখানে তারা বলছেন যে তাদেরকে কিভাবে বঞ্চনা করা হয়েছে, তাদেরকে কিভাবে আর্থিকভাবে বঞ্চনার শিকার হতে হয়েছে, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। আমরা আরো একবার শুনি কি বলছেন তারা। সার্ভিস ডিপার্টমেন্টের উপর নমস্কার, কে বলছেন? অনৈতিকতা একটা চালাচ্ছেন। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে কি? হ্যাঁ, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। শুরু হয়েছে স্যার, ফায়ার সার্ভিস দিয়ে গাড়ির যে রাস্তার দিকে ধোঁয়াগুলো পরিষ্কার করানো হচ্ছে, কিন্তু ইমার্জেন্সির সময়ে ফায়ার সার্ভিসের দ্বারা অ্যাটেন্ড করতে পারছে না। এসব অ্যাকচুয়ালি কর্মী স্বল্পতার কারণে। তো সরকার কি এদিকে কি দৃষ্টি দেবে না, নাকি দেবে? কারণ আমি একজন ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট, গত 3-4 বছর হয়ে গেছে রিক্রুটমেন্ট করেছে, এক্সাম নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট দিচ্ছে না। এটার কারণ কি স্যার? আপনারা তো এই মিডিয়ার লোক, আপনারা তো প্রশ্ন করতে পারেন। হ্যালো, আপনার কথা বলুন। হ্যাঁ, এটার একটা সঠিক আনসার আমরা চাই স্যার। সার্ভিস ডিপার্টমেন্টের উপর একটা অনৈতিকতা একটা চালাচ্ছেন। দেখেন, সবকিছু পাওয়ার বেলায় পুলিশ এবং টিএসআরদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে কোনো কিছু রেশন মানি বাড়িয়েছে, আমাদের না। কিন্তু টিএসআর জন্মের আগে থেকে আমরা রেশন মানি পেয়ে আসছি এবং কিট অ্যালাউন্স পেয়ে আসছি। কিটের পরিমাণ টিএসআর থেকে অনেক বেশি কিট, আমাদের অনেক বেশি কিট। ওই জায়গাতে আমাদের নাকি খালি আগুন নিবানোর কাজ। আজকে দেখুন, আমরা খালি আগুন না, জ্বলে পড়ে গেলে আমাদের বাড়িতে বানর ঢুকে গেছে, আমাদেরকে যেতে হয়, বাড়িতে পেঁচা ঢুকে গেছে, আমাদের যেতে হয়, গরু একটা পড়ে গেছে, এটাতে যেতে হয়। তারপর দেখুন, এই যে অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, সাইক্লোন, ভূমিকম্প, এর মধ্যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, আমরা একবারে প্রতিনিয়ত কিভাবে পরিশ্রম করে কিভাবে কাজ করে যাচ্ছি। আমরা এই যে শীতের সময় আগুনের ভিতরে ঘন্টা 2 ঘন্টা ভিজে কাজ করি, আমাদের ডেলি যদি মনে করেন 5টা কল হয়, ফায়ার কল, 5 বার আমাদেরকে স্নান করতে হয়, 5টা ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেই পরিমাণ টিএসআরদের এত ড্রেস লাগে না তো, ওরা একটা ড্রেস পরে 4 দিন 5 দিন কাটাতে হয়, ওরা পারবে। কিন্তু আমাদের ডেলি 4টা-5টা ড্রেস করতে হয়। আমাদের কিটের পরিমাণ বেশি, কিন্তু আমাদের কিট বাড়ানো হয়নি, আমাদের নাকি কিট লাগবে না। তো এটাই আমাদের। হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার।
বাচ্চা ঢুকে গেছে আমাদের যেতে হয়, গরু একটা পড়ে গেছে এটাতে যেতে হয়। তারপর দেখুন এই যে অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, সাইক্লোন, ভূমিকম্প, এর মধ্যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, আমরা একবারে প্রতিনিয়ত কিভাবে পরিশ্রম করে কিভাবে কাজ করে যাচ্ছি আমরা। এই যে শীতের সময় আগুনের ভিতরে ঘন্টা 2 ঘন্টা ভিজে কাজ করি, আমাদের ডেলি যদি মনে করেন 5টা কল হয়, ফায়ার কল, 5 বার আমাদেরকে স্নান করতে হয়, 5টা ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেই পরিমাণ টিএসআর এত ড্রেস লাগে না তো, ওরা একটা ড্রেস করে 4 দিন 5 দিন কাটাতে হয়, ওরা পারবে। কিন্তু আমাদের ডেলি 4টা 5টা ড্রেস করতে হয়। আমাদের কিটের পরিমাণ বেশি, কিন্তু আমাদের কিট বাড়ানো হয়নি, আমাদের নাকি কিট লাগবে না। তো এটাই আমাদের এখন যে পেশেন্টের সাথে যে একজন যে পাবলিক আসলে সে কে? উনি ওখানে ছিলেন, স্পটের মধ্যে ছিলেন। তো ওনাকে বললাম, একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের তো দেখেন কি অবস্থা, ওরা আমাদেরকে হেল্প করে, সমস্ত পাবলিক জনসাধারণ ওরা আমাদের পাশে আছে বলেই আমরা 1জন লোক 2জন লোক গিয়ে আমরা পাবলিকের সহযোগিতায় আমরা কাজ করতে পারছি। পেশেন্টটা কি হয়েছিল? পেশেন্টটা হঠাৎ করে ওই মাথা ঘুরে মাটিতে পড়ে ওনার মাথাটা কিছু অংশ ফেটে গেছে। ওনার নাম এখনো জানা যায়নি, কারণ উনি একটু আনকনসিয়াস পজিশনে আছেন। হ্যাঁ, ওই ওনাকে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি, ওনার চিকিৎসা চলছে। এটা কি স্টেশনের প্ল্যাটফর্ম হয়েছে না রেল লাইন? না, রেল লাইনের মধ্যে না, ওই প্ল্যাটফর্মের বাইরে। এটা দুঃখজনক ব্যাপার, আমাদের সবচেয়ে বড় দুঃখজনক। আমাদের কাজ করতে কোনো আপত্তি নেই, আমরা দিন রাত 24 ঘন্টা, আমাদের 7+24+7 আমরা ডিউটি করি, মানে 24 ঘন্টা থেকে বেশি ডিউটি করি। কিন্তু আমাদের এই জিনিসটা খুব দুঃখজনক ব্যাপার। নমস্কার, কে আমরা বলছেন? পেয়ে আসছি অনেকদিন ধরে আমাদের টিএসআর। আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনাকে যেভাবে মানুষ মানে অকথ্য ভাষা গালিগালাজ করে, নিশ্চয়ই আপনারা বোধ পান মোবাইলে বা বিভিন্ন ভাবে আমরা যারা দেখি। তার কারণ কি? কারণটা হলো, দাদা দেখুন, মৌলবাদী বিচারধারা বা আরএসএস এর বিচারধারা যে আমাদের ভারতবর্ষটা চলছে, ভারতবর্ষের পরিণাম খুব একটা ভালো না, খুব খারাপ পরিস্থিতিতে নিয়ে পৌঁছেছে এই মোদী সাহেব দেশটারে। কারণ উনার তো কিছু করার নেই, উনার কিছু করার নাই। এখন উনি ওনার লোভ লালচের কারণে মৌলবাদী আরএসএস এর মানে বিচার দ্বারাই কাজ করে লাগে, তারা যা বলবে তাই করতেছে। যার জন্য আজকাল রাজ্যে, ভারতবর্ষে, পুরো দেশে এবং বিভিন্ন রাজ্যে, সমস্ত রাজ্যের হাল অবস্থা খুবই খারাপ। চাকরি নাই, নাকরি নাই, বেকার অবস্থা, ভবিষ্যৎ নাই। আর এইদিকে মৌলবাদীরা কিন্তু কোনো কিছুতেই অভাব নেই, তাদের যে সুযোগ সুবিধা নেওয়া 100%-এর উপরও তারা সুযোগ সুবিধা নিতেছে ভারতবর্ষে। তো এইখানে 2 রকমের বিচার দ্বারা হওয়া দরকার, বোঝা দরকার মানুষে বোঝে না। বাবা সাহেবের চিন্তাধারাতে যদি মানুষ না আসে, তো এই মৌলবাদী শাসনে আমরা যারা থাকতেছি, মৌলবাদী শাসন মানে বিদেশি আর্য ব্রাহ্মণের শাসনে আমরা দিন যাপন করতেছি। তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে বাবা সাহেবের বিচার দ্বারাতে সবাই আইতে হইব, ভারতবর্ষের সবার আইতে হইব, এবং তখনই রাষ্ট্র পরিবর্তন হইব। এর আগে রাষ্ট্র পরিবর্তন হইব না, বেকারের সমস্যা আর সমাধান হইব না। কারণ তারা কুড়ি পেটটা বসে এই ভারতবর্ষের কিভাবে শোষণ করা যায় তার কিন্তু নীলা খেলা আমরা দেখতে পাচ্ছি। আপনার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা ওই এমুক্ত সাবসিডি, তেমুক্ত সাবসিডি, আসলে সাবসিডি তো কিছুই না, সেইটা ব্যাক করে আবার তারা ফান্ডে আনতেছে, এইটা এই আরএসএস মনোবাদের ফান্ডে আনতেছে। তারপরে যা দেখেন আবার তাদের এই মন্দির, সেই মন্দির, এটা করে দেবো, সেটা করে দেবো। কোনদিকে তো তারা অভাব, তারা আমাদের এখন তারার অধীনে আমরা চলমান যাবে, তারা যা করবো তাই মূল নিবাসী আমরা চলতে হইব। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আরএসএস সৃষ্টি করছে ভারতবর্ষে, হিন্দু 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 ধর্মের নামে খালি গুণগান গায়, আর এইদিকে মূল নিবাসীর তুচ্ছ চালা করতেছে, আর এটা একটা হিন্দু হিন্দু প্রচারক হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষের থেকে কামাইয়া যাইতেছে।
এগুলি বোঝার দরকার। কিছু স্বার্থবাদের লোক আছে, এদের আমার কথা শুনি না, এদের গায়ে পড়ে গায়ে আগুন জ্বলে। কোন সময় আমি শুনি খালি বাবা সাহেব রিজার্ভেশন নিয়ে কই আমারই। একটু আগে একটা অ্যাক্সিডেন্টে কল হয়, তখন আমি এখানে আসলাম, আসার পর দেখলাম যে স্টাফ কেউ নেই। এটা কি কারণটা? আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আমার মর্নিং ডিউটি। তো আমি যখন মর্নিং ডিউটিতে আইলাম, সেটা দেখলাম এখানে কেউ নাই। একটা গাড়ি পৌরসভার কাজে তারা গেছে, ইঞ্জিনিয়ারিং একটা কল আইছে। কল হওয়াতে আপনার কোয়ার্টার। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। বলছিলাম যে বিষয়টা মানে প্রাসঙ্গিক এবং যে কর্মচারীরা অভিযোগ জানাচ্ছে সেটা প্রাসঙ্গিক বা যুক্তিপূর্ণ, কিন্তু ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর জায়গায় 4 জন 5 জন স্টাফ দিয়ে যদি মানে কর্মী দিয়ে এত একটা গুরুত্বপূর্ণ দপ্তর পরিচালনা করা হয়, এটা চিন্তার বিষয়। এছাড়াও ওই জেলায় রাজ্যের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরাও থাকেন, বসবাস করেন, অনেকরাই আছেন। আর অফিস ইনচার্জ মানে ওখানে মানে পাবলিকের সাধারণ জনগণের পরিষেবা বাদ দিয়ে কোথায় জল ছিটাচ্ছেন কেন? এখান তো এত মানে কারণ নেই। এটা কি ওনার অফিস ইনচার্জ কে ওনার বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে বলবো যে মানে কারণ ওনার জন্য তো অনেক প্রাণহানি হতে পারতো। জানে স্টাফ নেই বা ইঞ্জিনের কাছে ইঞ্জিন নেই, এরপরে বিশেষ করে স্টাফ নেই। শহর মানে কত বিশাল শহর ধর্মনগর এলাকা। তো উনি কোন কার অর্ডারে কার নির্দেশে এরকম অর্ডার দিয়েছেন যে রাস্তাঘাটে জল ছিটানোর জন্য? আর ওনারা যারা অভিযোগ জানাচ্ছে এই যে আর্থিক বঞ্চনা, এটা তো স্বাভাবিক, কারণ ওনারা মানে নাম একটা হতে পারে কিন্তু একাধিক কয়েক ডজন কাজ করে ওনারা। আপনি যারা যেগুলো বলছেন সেই বাধাতে যদি এটা কিছু হয় তো তারা এটা যদি মনে করুন সাধারণ মাথা আর খেয়ে পাওয়া যায় রাস্তাতেও তাদেরকে যেতে হয়। ওনাদেরকে সবার এতে বেশি আর্থিকভাবে এই মানে কি বলবো সহযোগিতা করার প্রয়োজন ছিল রাজ্য উক্ত দপ্তরের। আমি বলবো যে ওসি মানে কার অনুমতিতে এরকম করেছে, তার জন্য যেটা বিঘ্ন হয়েছে ওনাদের। আর স্টাফ তো নেই, প্রত্যেকটা দপ্তরেই নেই, কিন্তু এইসব তো গুরুত্বপূর্ণ দপ্তর, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস যেটা। এটা উত্থান কর্তৃপক্ষে শুনবে, বলবে, আপনারা লাইভ করবেন, অনুষ্ঠান করবেন, ওনাদের কানে আসে কি না যায়। 5 জনের মধ্যে 3 জন দেখবেন যে চাইবে যে না কর্মী নিয়োগ করা হোক, 2 জন বলবে না এগুলোর কোনো প্রয়োজন নেই। এটাই বলবো। ধন্যবাদ। আপনার কোয়ার্টার বাসী 1-2 জন মিললে তারা বলে গেছে। এমনি আপনাদের স্টাফ কয়জন? এমনিতে স্টাফ তো সম্ভবত নাইটে 3 জন বা 4 জন। স্টাফ খুবই কম। মানে যে আপনাদের মানে যতটুকু প্রয়োজন এতটুকু নাই এবং আজকে এখানে কালকে এখানে প্রোগ্রাম কন্টিনিউ চলছে। আমাদের এই এমনিতে তো আপনারা সবাই জানেন আমাদের যে কর্মী স্বল্পতা মানে এত কম লোক, মাত্র 4 জন ফায়ারম্যানকে নিয়ে আমরা ডিউটি করি। তো ওই জায়গার মধ্যে আজকে আমাদের ওসি সাহেব অর্ডার দিয়েছেন আমাদেরকে রাস্তা ধুলাই করার জন্য। তো আমরা গাড়ি নিয়ে গেছি, আমরা রাস্তা ধোয়ার জন্য রাস্তার মধ্যে জল মারা হচ্ছে। ইন দি মিন টাইম দেখেন আমাদের ওখানে কল এসছে। তো অ্যাকর্ডিংলি আমরা কিন্তু পাবলিক সার্ভিসটা আমরা দিতে পারিনি। আমরা ওখান থেকে এলাম, তার স্টাফ নেই। আমরা দেখুন 2 জনই আছি, এই 2 জনে গিয়ে আমরা কলে অ্যাটেন্ড করা লাগে। যে জায়গার মধ্যে মোটামুটি 6 জন লোক কলে অ্যাটেন্ড করার কথা, ওই জায়গার মধ্যে আমরা মাত্র 2 জন। 2 জন একটা পেশেন্টকে করা মানে ক্রেতারটা ধরতেই তো 4 জন লোক লাগবে। তো এটার জন্য আমরা দেখুন একমাত্র পাবলিকের জন্য আমরা পাবলিক সার্ভিস, কারণ পাবলিক আমাদের সাথে জড়িত আছেন, ওদেরকে আমি যদি একজনও ডিউটি থাকতাম তারপরেও কিন্তু আমি এই কলটার মধ্যে অ্যাটেন্ড করতাম, কারণ আমাদেরকে পাবলিককে বাঁচাতে হবে, পাবলিকের সহযোগিতায় আমাদেরকে পাবলিকের পাশে দাঁড়াতে হবে, এটাই সবচেয়ে বড় জিনিস। কিন্তু আজকে যেভাবে আমরা কষ্ট করছি আর কি,
এটা একমাত্র এই ধর্মনগরের জনসাধারণ বলতে পারবে। তারপর ইদানিংকালে আমাদের এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের উপর একটা অনৈতিকতা একটা চালাচ্ছেন। দেখেন, সবকিছু পাওয়ার বেলায় পুলিশ এবং টিএসআরদেরকে দেওয়া হচ্ছে, আমাদেরকে কোনো কিছু রেশন মানি বাড়িয়েছে, আমাদের না। কিন্তু টিএসআর জন্মের আগে থেকে আমরা রেশন মানি পেয়ে আসছি এবং কিট অ্যালাউন্স পেয়ে আসছি। কিটের পরিমাণ টিএসআর থেকে অনেক বেশি কিট, আমাদের অনেক বেশি কিট। ওই জায়গাতে আমাদের নাকি খালি আগুন নিবানোর কাজ। আজকে দেখুন, আমরা খালি আগুন না, জ্বলে পড়ে গেলে আমাদের বাড়িতে বানর ঢুকে গেছে, আমাদেরকে যেতে হয়। বাড়িতে পেঁচা ঢুকে গেছে, আমাদের যেতে হয়। গরু একটা পড়ে গেছে, এটাতে যেতে হয়। তারপর দেখুন, এই যে অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, সাইক্লোন, ভূমিকম্প, এর মধ্যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, আমরা একবারে প্রতিনিয়ত কিভাবে পরিশ্রম করে কিভাবে কাজ করে যাচ্ছি আমরা। এই যে শীতের সময় আগুনের ভিতরে ঘন্টা 2 ঘন্টা ভিজে কাজ করি। আমাদের ডেলি যদি মনে করেন 5টা কল হয়, ফায়ার কল, 5 বার আমাদেরকে স্নান করতে হয়, 5টা ড্রেস চেঞ্জ করতে হয়। হ্যাঁ, সেই পরিমাণ টিএসআরদের এত ড্রেস লাগে না তো। ওরা একটা ড্রেস পরে 4 দিন 5 দিন কাটাতে হয়, ওরা পারবে। কিন্তু আমাদের ডেলি 4টা-5টা ড্রেস করতে হয়। আমাদের কিটের পরিমাণ বেশি, কিন্তু আমাদের কিট বাড়ানো হয়নি, আমাদের নাকি কিট লাগবে না। তো এটাই আমাদের এখন যে পেশেন্টের সাথে যে একজন যে পাবলিক আসলো, সে কে? উনি ওখানে ছিলেন, স্পটের মধ্যে ছিলেন। তো ওনাকে বললাম, একটু রিকোয়েস্ট করলাম যে আমাদের তো দেখেন কি অবস্থা। ওরা আমাদেরকে হেল্প করে, সমস্ত পাবলিক জনসাধারণ ওরা আমাদের পাশে আছে বলেই আমরা 1জন লোক 2জন লোক গিয়ে আমরা পাবলিকের সহযোগিতায় আমরা কাজ করতে পারছি। আর পেশেন্টটা কি হয়েছিল? পেশেন্টটা হঠাৎ করে ওই মাথা ঘুরে মাটিতে পড়ে ওনার মাথাটা কিছু অংশ ফেটে গেছে। ওনার নাম এখনো জানা যায়নি, কারণ উনি একটু আনকনসিয়াস পজিশনে আছেন। হ্যাঁ, ওই ওনাকে ধর্মনগর হসপিটালে শিফট করে দিয়েছি, ওনার চিকিৎসা চলছে। এটা কি স্টেশনের প্ল্যাটফর্ম হয়েছে না রেল লাইন? না, রেল লাইনের মধ্যে না, ওই প্ল্যাটফর্মের বাইরে। এটা দুঃখজনক ব্যাপার, আমাদের সবচেয়ে বড় দুঃখজনক। আমাদের কাজ করতে কোনো আপত্তি নেই, আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের 7+24+7 আমরা ডিউটি করি, মানে 24 ঘন্টা থেকে বেশি ডিউটি করি। কিন্তু আমাদের এই জিনিসটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা পেয়ে আসছি অনেক দিন ধরে, আমাদের টিএসআর জন্ম থেকে আমরা পেয়ে আসছি এই রেশন মানি, কিট অ্যালাউন্স। কিন্তু জানি না কি কারণে আমাদেরকে এইভাবে পেটে লাথি মারা হলো, এটাই দুঃখজনক ব্যাপার। আপনারা শুনলেন, সেখানে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, যে বক্তব্যের বিষয়বস্তু সেখানে তুলে ধরার চেষ্টা হচ্ছে। তার পাশাপাশি আমরা বেকারদের কথাও শুনেছি। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। নমস্কার, আমি নগর থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। আমাদের ফায়ার সার্ভিস বলছিল যে ওনারা গরু তুলতে আসে। আমার একটা গরু গত 4 দিন আগে পড়েছিল আমাদের ক্ষেতে জমিনে, ধানের জমিতে। আমি ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স, এনডিআরএফ এবং মুখ্যমন্ত্রী হেল্পলাইন পর্যন্ত কল করেছি, কেউ আসেনি আমাকে এই গরুটা ওঠানোর জন্য। আর ওনারা বলছে ওনারা সব কাজের মধ্যে ওনারা আসে, এনডিআরএফ পর্যন্ত আসেনি আমার এই গরুটা ওঠার জন্য। এবং গরু আজকে উঠে এসেছি এবং গরু দাঁড়াতে পারে না। আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, ওনারা যাতে এইসব কথা, মিথ্যা কথা না বলে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? একটু আগে একটা অ্যাক্সিডেন্টে কল হয়, তখন আমি এখানে আসলাম, আসার পর দেখলাম যে স্টাফ কেউ নেই। এটা কি কারণটা? আচ্ছা, আমার অ্যাকচুয়ালি আমার মর্নিং ডিউটি। তো আমি যখন মর্নিং ডিউটিতে আইলাম, সেটা দেখলাম এখানে কেউ নাই। একটা গাড়ি পৌরসভার কাজে তারা গেছে, ইন্ডিমেন্ট টাইমে একটা কল আইছে। কল হওয়াতে আপনার কোয়ার্টারবাসী 1-2 জন মিল্লা তারা কলে গেছে। এমনি আপনাদের স্টাফ কয়জন? এমনিতে স্টাফ তো সম্ভবত নাইটে 3 জন বা 4 জন। হ্যাঁ, স্টাফ খুবই কম। মানে যে আপনাদের মানে যতটুকু প্রয়োজন এতটুকু নাই। এবং আজকে এখানে, কালকে এখানে প্রোগ্রাম কর্মী সংকট তো খুবই ফুসছে ধর্মনগর। যাই হোক, খুবই তো ফুসতেই পারে, আমরা আম জনতা।
কর্মী সংকটের জন্য কারা দায়ী? সরকার দায়ী। সরকার নিয়োগ করছে না। তো অন্য ডিপার্টমেন্টের মতো ফায়ার সার্ভিসও দিয়ে দেওয়া হোক এজেন্টের মাধ্যমে, ওরা সার্ভিস দেবে। ফায়ার সার্ভিস আগে আমরা কি শুনতাম, শুধু আগুন লাগলেই তাদেরকে ডাকা হতো। এখন এটা অ্যাক্সিডেন্ট হলে ওদেরকে ডাকা হয়। আর সারা ত্রিপুরাতে, সারা ভারতবর্ষেই বলা যায়, তো সারা ত্রিপুরাতে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট। আমরা প্রত্যক্ষ করি, প্রত্যেক দিন ব্যাপারটা খুললেই অ্যাক্সিডেন্ট, মৃত্যু। এতজন মৃত্যু হয়েছে, এতজন আহত হয়েছে। তো ওই জায়গাটি ওদেরকে কভার করতে হয়। তো ওই সময়ে যেহেতু কর্মী নেই, ওই সময়ে আরেকটা জায়গাতে হয়তো আগুনই লেগে গেল, তখন কোথা থেকে যাবে কর্মীরা? তো কর্মী সংকট থাকবে। আর ওদের দাবিটা তো ন্যায্য দাবি। যেহেতু টিএসআর সারাদিন ডিউটি করে রাত্রেবেলা গিয়ে শুয়ে থাকে, এখন তো টিএসআরদের টেররিস্ট নেই এখন ত্রিপুরাতে, উগ্রবাদী নেই। তো উগ্রবাদী না থাকার ফলে ওদেরকে ট্রাফিক ডিউটি করতে হচ্ছে। ওরা তো সবকিছু পাচ্ছে, রেশন মানি থেকে সবকিছু। আরেকটা দপ্তর আছে যেটা বন দপ্তর, ওরাও খাগিয়ে পড়ে। তো ওদেরও সেম অবস্থা। এখন খবর আসলো, এখন যেতে হবে, ওখানে গিয়ে উঠ পেতে বসে থাকতে হবে, আসছে। তো এই যে সরকারের দ্বিচারিতা, আমি ওইটাকে দ্বিচারিতা হিসেবে বলছি। কারণ টিএসআর পাবে, পুলিশ পাবে, ফায়ার সার্ভিস পাবে না, ফরেস্ট পাবে না। এটা কিরকম দ্বিচারিতা? তো এগুলা বন্ধে মুখ্যমন্ত্রী আছেন, বনমন্ত্রী আছেন, ফায়ার সার্ভিসের মন্ত্রী আছেন, জেলের মন্ত্রী আছেন, ও জেলও পরে জেলের মন্ত্রীও আছেন। তো এগুলাকে একটু সুন্দরভাবে দেখা উচিত। ওরাও মানুষ, ওরাও ডিউটি করে, ওরাও ডিউটি করে। তো আমরা আগে একটা কথা শুনতাম, সমকাজে সমবেতন। তো 24x7 প্রত্যেকেই ডিউটি করছে, রাত্রেবেলা ঘুরে এসে শুয়ে থাকে। কিন্তু এদের তো 24 ঘন্টা মিনিস্ট্রিয়াল ফিল্ড, এটার মধ্যে আবার ব্যাপার। তো এই যে জিনিসগুলো আমরা কবে থেকে কি পাবো আমরা জানি না। তবে তাদের দাবিটা ন্যায্য দাবি। এই যে তারা ড্রেসটা পরে গেল, এটা বিজয় দাবি 100%। জলদি আগুন লাগলে নিভাতে গেলে এটা বিজয় যাবে। তো তাদের কেন কিট অ্যালাউন্স থাকবে না, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকবে না? তো এটি ন্যায্য দাবি। সরকার একটু ভালোভাবে চিন্তা করুক। এই আপনাদের মাধ্যমে অনুরোধ রাখবো সরকারের কাছে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে এখানে প্রোগ্রাম কন্টিনিউ চলছে। আমাদের এই এমনিতে তো আপনারা সবাই জানেন আমাদের যে কর্মী স্বল্পতা মানে এত কম লোক, মাত্র 4 জন ফায়ারম্যানকে নিয়ে আমরা ডিউটি করি। তো ওই জায়গার মধ্যে আজকে আমাদের ফায়ার সার্ভিসের যে দুর্গতি, আসলে এই সরকারটা কি করছে, ত্রিপুরার জনসাধারণ কি ভাবছেন? প্রত্যেকটি দপ্তরে কর্মী সম্পদা লোক নেই, পরিচালনার কাজটি হচ্ছে। ফায়ার সার্ভিস একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ এই যে শীতকালীন সময়ে যদি আগুন এমনিতে বেশি লাগে, দুর্ঘটনা ঘটে, তখন ফায়ার সার্ভিসের কর্মীরা যদি হেল্প না করে একটা মানুষের মৃত্যু হয়, কোনো জায়গাটা কত টাকার ক্ষতি হয়। এইগুলি কি সরকার ভাবেন না? এই যে সরকার থাকতে মানুষের এত বড় ক্ষতিটা করেন, কেন সরকার এরকম করছেন? যদি সরকার পরিচালনা না করতে পারে, তারা কেন সরকারে বসে আছেন? আবার ডাবল ইঞ্জিনে সরকার তারা বাড়াচ্ছেন। বেকারদের তো চাকরি তো দেনই না। আরে বেকার নাই যে চাকরি নাই পাচ্ছে, রাজ্যটা কিভাবে চলছে? এই পরিপ্রেক্ষিতে বলছি যে ত্রিপুরা রাজ্যটা
কিভাবে চলছে এটা দেখা ত্রিপুরা রাজ্যের মানুষ কি ভাবেন। আমার তো মনে হয় এখনো তাদের সেই সচেতন হয়নি, শুধু একমাত্র একটি হিংসা বিরোধী সরকার, বাম সরকার যাতে না আসে। বাম ছাড়া তো ত্রিপুরাতে লোক নেই, সবাই জানে। কেন কি এত নিজের ক্ষতি করে একটা মানুষের প্রতি এত অবিচার, একটা দলের প্রতি এত অবিচার করছেন ত্রিপুরা রাজ্যের মানুষ, এটা আমরা বুঝে পারলাম না। আর বিশেষ করে মথার কারণে ত্রিপুরা রাজ্যটা এই ধরনের কাণ্ড চলছে। নইলে মনে হয় এই বিজেপি সরকার এরকম করতে পারলো, নইলে সবটার জন্য তাই মথা সরকার। মথা সরকার যদি এই বিজেপি সরকারকে হেল্প না করতে থাকে এতদিন চালাইতে পারলো, নইলে কারণ ফায়ার সার্ভিস এমন একটা দপ্তর, তাদেরকে দেখেন পিএসআরকে অ্যালাউন্স দেওয়া হচ্ছে পোশাকের জন্য, অথচ ফায়ার সার্ভিসকে দেওয়া হয় না। কারণ পিএসআর কে কেন দেওয়া হচ্ছে? তাদের কথা মতো কাজ করার জন্য। কারণ তারা তো প্রশাসন আছে, প্রশাসনটা তাদের কথা মতো চলার জন্য পিএসআর কে এগুলি করে। আর ফায়ার সার্ভিস তাদের কথা মতো চলবে কি না চলবে, কি না কাজ করলেও ছাড়বো। কারণ তাদের হলো যে লাইটের বাহিনী লাইটেরামি করবো, সেই জায়গাতে যেমন পিএসআর দূর থেকে দেখে, পুলিশ পিএসআর দূর থেকে দেখে যেমন না যায়। এত টিচারিটা ত্রিপুরা রাজ্যের। তাই বললাম যে ত্রিপুরা রাজ্যের মানুষ অধিক সচেতন হওয়ার দরকার। কারণ দেখতে আসছে কোনো দপ্তরেই ভালো চলছে না এই সরকারটা। যদি কোনো দপ্তর ভালো না চলে থাকে ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু প্রতিবাদ আরো তীব্রভাবে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল যে সেরকম প্রতিবাদ এখনো হয়নি। কারণ ওই ডাবল ইঞ্জিন যে একটা বাইক বাহিনী, লাইট ডিলামি বাহিনী ত্রিপুরা রাজ্যে আজকা 6টা বছর ধরে যে পজিশনে পরিচালনা করছেন, সেই মানুষকে একটা দাপায় রাখা হচ্ছে, ভয়ে কাতর হয়ে মানুষকে আর কথা বলা নিয়ে। তো এইগুলি আর কতদিন চলবে ত্রিপুরা রাজ্যে? কতদিন আর এই অশান্তিটা চলবে? এইরকম ধরনের যদি আরো চলতে থাকে, মানুষের কিন্তু নাবিশ্বাস হয়ে চলে আসছে, দেওয়ালে পিঠ ঠেকেছে, কোনো কাজ তো তারা করতে পারেনি, বরং তো আবার মিথ্যার বুদ্ধি, সবকিছু মিথ্যার বুদ্ধি। দেখুন ত্রিপুরার যে হাট বাজার রাস্তাঘাট যাই কিছু হয়েছে সবকিছু কিন্তু বাম আমল হয়েছে। তারা একটা ভালো কিছু কাজ করেছে এমন কিন্তু প্রমাণ তারা দেখাতে পারবেন না, যার জন্য হয়তো সেদিক থেকে আগামী কয়েকদিন এই বিষয়টি নিয়ে জোর চর্চা হবে, আলোচনা হবে। আমরা আরো একবার বলি, যদি নিয়োগের বিষয়টি প্রশাসন সরকারের তরফে বলা হয়, আমরাই আপনাদের কাছে তুলে ধরব। এবং ফায়ার সার্ভিসের ফায়ারম্যানদের যে অভিযোগ কিংবা অভিমত, ক্ষোভ, মান, অভিমান ইত্যাদি দূরীকরণে সরকার যদি কোনো উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরাই প্রকাশ করব। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।